সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের আজকের পর্ব। দর্শক, প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণ দেখেছেন, আবার কখনো স্কুল অথবা কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করেছে। তবে আমাদের চলমান প্রতিযোগিতার আসরে স্কুল এবং কলেজ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। মেধাবী সব বিতার্কিকদের অংশগ্রহণে আপনারা বিনোদনের পাশাপাশি জ্ঞানের দ্বারাও সমৃদ্ধ হবেন। দর্শক, আজকে এই বিতর্ক আয়োজনে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ। যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিষয়টিকে নিয়ে পরস্পরের মাঝে যুক্তির দ্বৈরথে লিপ্ত হবেন তারা হচ্ছেন পক্ষ দল ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বিপক্ষ দল কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। প্রিয় দর্শক, এবারে পরিচিত হব মেধাবী বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন ক্যাডেট তামজিদ, শ্রেণী একাদশ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ক্যাডেট সাফওয়ান, শ্রেণী একাদশ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। ক্যাডেট শরীফ, শ্রেণী একাদশ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। ক্যাডেট শামস, শ্রেণী একাদশ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। ক্যাডেট ফায়াজ, শ্রেণী একাদশ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। ক্যাডেট আরশাদ, শ্রেণী দশম, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। ক্যাডেট সাফাত, শ্রেণী দশম, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। বিপক্ষ দল থেকে আমাদের সাথে আছেন আফিয়ানজম নিহা, নবম শ্রেণী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। হাফসা মারিয়াম সুহা, শ্রেণী নবম, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। অহিদা তাইফানুর, নবম শ্রেণী, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। অরিত্র মজুমদার, নবম শ্রেণী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। লাবণ্য প্রভা, নবম শ্রেণী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। তাবিহাফ অফ প্রকা, নবম শ্রেণী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। নওশিন সালসাবির, নবম শ্রেণী, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। সুপ্রিয় দর্শক, দুটো দলের বিতার্কিকদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য সঙ্গে রয়েছেন দুজন তত্ত্বাবধায়ক শিক্ষক। এবারে পরিচিত হব তাদের সাথে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন মোহাম্মদ সাইমন আলী, প্রভাষক, বাংলা বিভাগ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। বর্তমান সময়ে বিতার্কিকরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়, এখান থেকে উত্তরণের কি উপায়? অনীহার সাথে যাতে বিতর্কটাতে অংশগ্রহণ না করে তাদের মধ্যে যেন একটা চ্যালেঞ্জ চলে আসে এবং যে কোনো কিছু অংশগ্রহণে তারা যেন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিপক্ষ দল থেকে আমাদের সাথে আছেন AHM ইমরান হুসাইন, প্রভাষক, জীববিজ্ঞান, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর। স্যার, আপনার কাছেও আমি জানতে চাই, বিতার্কিকরা তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়, এই চ্যালেঞ্জগুলো আসলে বিতর্কের ক্ষেত্রে কতটুকু ভালো কাজে দেয় কিংবা কতটুকু আসলে এটা বাধা হয়ে দাঁড়ায়? বিতার্কিকরা বিতর্ক করতে গিয়ে যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার মধ্যে প্রথম হচ্ছে পারিবারিক বাধা, এরপর হচ্ছে বিতর্কের জন্য সুষ্ঠু যে পরিবেশ সেটা না পাওয়া। আর বিতার্কিকদের বিতর্ক করার জন্য তাদের উচ্চারণ, তাদের ভাষার অলঙ্কারের ব্যবহার, যুক্তিতর্কের যে সুষ্ঠু প্রয়োগ, এই বিষয়গুলো হচ্ছে বিতার্কিকরা শুরু থেকে ভালোভাবে বুঝে উঠতে পারে না। এটার যথাযোগ্য প্র্যাকটিস, এটা হচ্ছে আসলে তাদের জন্য অনেক চ্যালেঞ্জ। উভয় দলের বিতার্কিকদের অবগতির জন্য এবং দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, উভয় দলই সার্বিক যুক্তিতর্কের উপস্থাপন এবং যুক্তি খণ্ডনের জন্য সর্বমোট 19 মিনিট সময় পাবেন। সেক্ষেত্রে এই 19 মিনিট সময়ের কতটুকু সময় গঠনমূলক পর্বে ব্যবহার করবেন এবং কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটাও উভয় দলের বিতার্কিকরা নিজেরাই নির্ধারণ করবেন। এছাড়া এই 19 মিনিট সময়ে কে কত সময় বক্তব্য প্রদান করবেন সেটিও বিতার্কিকরা নিজেরাই নির্ধারণ করবেন। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলে যুক্তি খণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং পূর্ণ সময়ের পর চূড়ান্ত সংকেত দেওয়া হবে। দর্শক, এবারে পরিচিত হব আমাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক বৃন্দের সাথে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি জনাব আনম ফাইজুল হক জুরিককে। 1997 সালে অনুষ্ঠিত 14তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতার্কিক এবং সরকারের যুগ্ম সচিব। এবারে মঞ্চে আসবেন জনাব তানবীর সালেহিন ইমন। 2006 সালে অনুষ্ঠিত 17তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ দলের সদস্য এবং উপ পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন। এবারে মঞ্চে আসবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ, সাবেক সভাপতি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। আমাদের বিতর্ক আয়োজন শুরু করা যাক। প্রথমেই আমি ডেকে নিচ্ছি পক্ষ দলের প্রথম বিতার্কিক ক্যাডেট তামজিদকে। দল থেকে তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 5 মিনিট। একবিংশ শতাব্দীতে উপনীত হয়ে আজ এক সুস্থ, সুন্দর ও দূষণমুক্ত পরিবেশের তীব্র আকাঙ্ক্ষা বুকে নিয়ে স্মরণ করছি বিশ্বকবি রবীন্দ্রনাথের সভ্যতার প্রতি সেই চিরায়ত আহ্বানকে। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ, লোষ্ট্র, কাষ্ঠ ও প্রস্তর। ভয়াবহ পরিবেশ দূষণের কবলে পড়ে বিশ্বের প্রতিটি মানুষ আজ প্রত্যেকটি মুহূর্ত কাটাচ্ছে শঙ্কার মধ্যে। গত 60 বছরে 80টির বেশি প্রজাতির প্রাণী নিশ্চিহ্ন হয়ে গেছে, কয়েকশো প্রজাতির গাছপালা হয়েছে বিলুপ্ত। মানুষ একদিন প্রকৃতিকে জয় করার যে নেশায় মত্ত হয়েছিল, সেই নেশায় যেন মানুষকে ঠেলে দিল এক অন্তহীন পরাজয়ের মধ্যে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রাজ্ঞসুধী ও উপস্থিত সকলকে আমার নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক, যেখানে বিষয় নির্ধারণ করা হয়েছে একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ। বিষয়ের পক্ষে আমি এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। প্রথমে আসছি বিষয়ের সংজ্ঞায়নে। আজকের বিতর্কে যে 4টি প্রধান বিষয় সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো: 1. একবিংশ শতাব্দী, 2. প্রধান চ্যালেঞ্জ, 3. পরিবেশ দূষণ ও 4. এর রোধ। একবিংশ শতাব্দী বলতে বোঝানো হচ্ছে বর্তমান শতককে, যার ব্যাপ্তিকাল 2001 সাল থেকে শুরু হয়ে 2100 সাল পর্যন্ত। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ইংরেজি চ্যালেঞ্জ শব্দের অর্থ এ নিউ অর ডিফিকাল্ট টাস্ক দ্যাট টেস্ট সামওয়ানস অ্যাবিলিটি অ্যান্ড স্কিল, এবং যে চ্যালেঞ্জ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে কঠিন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যার সমাধান করা সবচেয়ে বেশি কষ্টসাধ্য, তাকেই আজকের বিতর্কে আমরা প্রধান চ্যালেঞ্জ হিসেবে দাবি করব। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পরিবেশ নিয়ে আমেরিকান জীববিজ্ঞানী এডওয়ার্ড ও উইলসন দ্বারা প্রস্তাবিত বায়োফিলি থিওরির মূল বক্তব্য হচ্ছে মানুষের শারীরিক, মানসিক এবং আবেগিক সুস্থতার জন্যে পরিবেশের সঙ্গে নিবিড় সংযোগ এবং ঘনিষ্ঠতার প্রয়োজন আছে। কিন্তু অতি দুঃখের বিষয়, এই ভোগবাদী বিশ্বে আজ কিনা আমরা সেই পরিবেশকে নিজ স্বার্থে সর্বত্র দূষিত করে চলেছি। পরিবেশ দূষণের সবচেয়ে নেতিবাচক প্রভাব হচ্ছে জলবায়ু পরিবর্তন। বাতাসে CO2 কিংবা N2 এর মতো গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে 1880 সাল থেকে এ পর্যন্ত প্রতি বছর গড়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সূত্র নাসার গডার্ড ইনস্টিটিউট। যেখানে বাঘা বাঘা বিজ্ঞানীগণও কোনো যৌক্তিক সমাধানের দ্বারা ক্রমবর্ধমান পরিবেশ দূষণের রোধ করতে ব্যর্থ হচ্ছেন, সেখানে একবিংশ শতাব্দীর প্রধান এই চ্যালেঞ্জকে বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা কিভাবে রোধ করবেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, পরিবেশ দূষণ এমনই এক সমস্যা যা প্রতিনিয়ত বেড়েই চলেছে, জনজীবনকে হুমকির মুখে ফেলছে, অথচ এখনও যার টেকসই কোনো সমাধান আমরা খুঁজে পাইনি। যথাযথ তথ্য উপাত্ত ও যুক্তির প্রয়োগের পরেও যদি আপনারা পরিবেশ দূষণ সম্পর্কে অর্থাৎ পরিবেশ দূষণ রোধকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত না করেন, তবে প্রশ্ন থেকেই যায় 2022 সালের ডিসেম্বরে শব্দ দূষণের ফলে 4 মাস বয়সী শিশু তানজিম উমাইরের মৃত্যু কি আপনাদের বিবেককে বিন্দুমাত্র ছুঁতে পেরেছে? আর এজন্যেই নানাবিধ সমস্যাকে ছাপিয়ে আমরা বলছি একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দল থেকে প্রথম বিতার্কিক আফিয়া আঞ্জুম নিহাকে ডেকে নিচ্ছি। দল থেকে তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 5 মিনিট। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, নিত্য নতুন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। তথ্য প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে যখন বসবাসের চিন্তা করা হয় চাঁদে, গবেষণা করা হয় মঙ্গলে বসবাসের সুযোগ সৃষ্টি নিয়ে, তখন যদি বিতর্কের বিষয় হয় একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ, তাহলে উক্ত বিষয়ের বিপক্ষে আমি ও আমার দলের অবস্থান অবশ্যই যুক্তিযুক্ত। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী। বিতর্কের সুবিধার্থে সংজ্ঞায়নের পূর্বে আমি আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা কিছু যুক্তি খণ্ডন করে যেতে চাই। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে পরিবেশ দূষণের ফলে 80টি প্রাণীর বিলুপ্ত ঘটছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ পরিবেশ দূষণের ফলে বিভিন্ন প্রাণীর বিলুপ্তির কথা বলেছেন। ডারউইনের একটি বিখ্যাত মতামত দ্য অরিজিন স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অনুসারে যে কোনো প্রাণীর প্রথমে উৎপত্তি হবে, তার সংখ্যা বৃদ্ধি ঘটবে, বংশবৃদ্ধির উচ্চাহারের ফলে দেখা দিবে খাদ্য সংকট, সেই প্রাণীটি অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিযোগিতায় লিপ্ত হবে, এরপর বিপন্ন হবে, এরপর এক সময় সেটি বিলুপ্ত হয়ে যাবে।
ডাইনোসর তার প্রকৃষ্ট উদাহরণ। পরিবেশ দূষণ রোধ করা গেলেও প্রকৃতির এই নিয়ম কোনো ব্যতিক্রম ঘটবে না। সত্যি আমি কিছু বিষয় সংজ্ঞায়ন করছি। একবিংশ শতাব্দী অর্থাৎ 2001 থেকে 2100 সাল পর্যন্ত সময়কাল, যা শুরু হয়েছে 1 জানুয়ারি 2001 সালে এবং এটি শেষ হবে 31 ডিসেম্বর 2100 সালে। প্রধান অর্থাৎ মুখ্য চ্যালেঞ্জ হচ্ছে কোনো প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করা। পরিবেশ দূষণ অর্থাৎ পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তনের ফলে ক্ষতিকর পদার্থ পরিবেশের উপাদান সমূহে যুক্ত হলে পরিবেশের যে পরিবর্তন ঘটে, পরিবেশ দূষণ হলো তার একটি উদাহরণ। পরিবেশের বিভিন্ন উপাদান ভারসাম্যহীন হলে পরিবেশের যে বিপর্যয় ঘটে, পরিবেশ দূষণ হলো তার মধ্যে একটি। রোধ করা বলতে বাধাদান করা বা বন্ধ করাকে বুঝিয়েছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের মতে একবিংশ শতাব্দীতে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। প্রধান চ্যালেঞ্জ হিসেবে আমরা তথ্য প্রযুক্তিগত জ্ঞানের দক্ষ জনশক্তি তৈরি করাকে মনে করছি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পরিবেশ বিপর্যয়কে আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ হিসেবে দেখছি, তবে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নয়। পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ বিপর্যয়ের একটি ক্ষুদ্রতর অংশ মাত্র। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জ হিসেবে নয়, শুধুমাত্র আমাদের মানসিকতা পরিবর্তন করলেই দূষণ অনেকাংশে রোধ করা সম্ভব। বর্তমানে আমরা CIS প্রযুক্তি ব্যবহার করে নদী শাসন করতে পারছি, ফলে প্রয়োজন মোতাবেক নদীর খনন করার মাধ্যমে নদীর নব্যতা বৃদ্ধি করে দূষণ রোধ করতে পারছি। তাছাড়া সিভিল টেকনোলজিকে কাজে লাগিয়ে সাগরে থাকা তেল ও প্লাস্টিকের বর্জ্য আহরণ করে সমুদ্রে দূষণ মুক্ত করতে পারছি। সেই প্লাস্টিক দিয়ে আবার পাইরোলাইসিস পদ্ধতিতে জ্বালানি তেল ও গ্যাস উৎপাদন করতে পারছি। এগুলো কিন্তু সম্ভব হয়েছে প্রযুক্তির ব্যবহারে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, ই বর্জ্যের কথা। ই বর্জ্য আগে যেখানে পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলত, বর্তমানে তা প্রযুক্তির কল্যাণে আয়ের উৎস পরিণত হয়েছে। ই বর্জ্যে থাকা সোনা, রূপা, দস্তা, জিঙ্ক ইত্যাদি আহরণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে তৈরি হয়েছে শিল্প কারখানা। আমার প্রতিপক্ষ দলের বক্তা বলে গেলেন যে শব্দ দূষণের কথা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতি বছর 31 নাইতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আতশবাজি ফোটানো হয়। পরিযায়ী পাখির কথা ভেবে তারা এবার একটিও আতশবাজি না ফোটানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সবার সচেতনতায় তারা সেটি করে দেখিয়েছেন। তাই আমাদের বিতর্কের টিমের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। পুরো বিশ্ব যদি এভাবে সচেতন হয় বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে দূষণ এমনিতেই কমে যাবে, তখন দূষণ আর একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ হিসেবে থাকবে না। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে আমি পক্ষ দল থেকে দ্বিতীয় বিতর্কী ক্যাডেট সাফওয়ানকে ডেকে নিচ্ছি। বক্তব্য উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, সংখ্যাটা মাত্র 90 মনে হয়, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ 99টি তাজা প্রাণ কি করে অস্বীকার করবেন? অর্থাৎ আমি প্রতিপক্ষের প্রথম বক্তার 5 মিনিট সময়ে ঘটে যাওয়া 90টি পরিবারের অস্তিত্ব ধ্বংসের কথা বলছি। আমি বলছি এই 5 মিনিট সময়ে ঝরে যাওয়া 90টি সবুজ প্রাণের কথা, যার কারণ পরিবেশ দূষণ। শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, প্রতি 10 সেকেন্ডে 3 জন মানুষের মৃত্যুর দায়ভার নিয়ে আজকের এই মঞ্চে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ। ঠিক এমনই এক প্রেক্ষাপটে প্রতিপক্ষের অবস্থান যখন আজকের প্রস্তাবনার বিপক্ষে, তখন তা পরিবেশ দূষণ নিয়ে তাদের অসচেতনতা এবং সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গির অভাবকে নির্দেশ করে। তার বিপরীতে আমি দলের দ্বিতীয় বক্তা হিসেবে পরিবেশ দূষণের বিশ্বব্যাপী ধ্বংসাত্মক প্রভাব এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশের সাংঘর্ষিকতাকেই প্রমাণ করে যাব। তার আগে আসা যাক বৈজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তার কিছু যুক্তিখণ্ডন দিয়ে। তিনি বলে গেলেন ডাইনোসর উল্কাপাতে বিলুপ্ত হয়েছে, খাদ্যাভাবে নয়। এছাড়াও রয়্যাল বেঙ্গল টাইগারের খাদ্য হরিণ থাকলেও কেন রয়্যাল বেঙ্গল টাইগার আজ বিলুপ্ত প্রায়, আশা করি উত্তর দিয়ে যাবেন। তাছাড়া ডারউইনের থিওরি বর্তমানে অনেক বিজ্ঞানী দ্বারাই বাতিলকৃত হয়েছেন। তারা হয়তো হোমো সেপিয়েন্স রিটেলিং আওয়ার স্টোরিজ বইটি পড়েননি, তাই তারা একটি বিতর্কিত হাইপোথিসিস দিয়ে যুক্তি খণ্ডন করেছেন, যা তাদের যুক্তিরই দুর্বলতাকে প্রকাশ করছে। এবার আসা যাক দলীয় অবস্থানে। অর্থনীতিকে উন্নয়নের মাপকাঠি মেনে বিশ্বের 193টি জাতিসংঘ স্বীকৃতিপ্রাপ্ত দেশকে মোটা দাগে 3 ভাগে ভাগ করেছে বিশ্বব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2023 শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বিশ্বব্যাংক বিশ্বাস করে 52টি উন্নত দেশের অর্থনীতির ভিত্তি হল শিল্পায়ন। বিশ্ব পরিবেশ সংস্থা UNEP এর 2022-এর তথ্যানুসারে উন্নত দেশগুলোতে প্রতি বছর প্রায় 500 মিলিয়ন টন বর্জ্য উৎপন্ন হয়। প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ মারা যায় শুধুমাত্র বায়ু দূষণের ফলে, আর পানি দূষণের ফলে অসুস্থ হয় প্রায় 10.1 মিলিয়ন মানুষ। তথ্যসূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
WHO এর তথ্য মতে বায়ু দূষণের ফলে প্রতি বছর প্রায় 7 মিলিয়ন মানুষ মারা যায়, যার বেশিরভাগই ঘটে 64টি মধ্যম আয়ের দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা EPA এর গবেষণা অনুযায়ী মধ্যম আয়ের দেশগুলোতে বায়ু দূষণের প্রধান কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন, যানবাহন এবং শিল্প কারখানা। এই দেশগুলোতে প্রতি বছর প্রায় 2.2 বিলিয়ন মানুষ দূষিত পানি পান করে, তথ্যসূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এত সব তথ্যপাত্য এটাই সাক্ষ্য দেয় যে পরিবেশ দূষণের ধ্বংসাত্মক প্রভাব ইতোমধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। আরও চমকপ্রদ তথ্য হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্লাস্টিক শিল্পের আকার প্রায় 5,000 বিলিয়ন মার্কিন ডলার, যার ফলে প্রতিনিয়ত জলে, স্থলে, বাতাসে ছড়িয়ে পড়ছে মাইক্রোপ্লাস্টিক। বিচারক মণ্ডলী, এতক্ষণ যে বক্তারা বলে গেলেন একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ নয়, প্রতি সেকেন্ডে প্রত্যেক শ্বাস প্রশ্বাসের সাথে তাদের শরীরে কি পরিমাণ মাইক্রোপ্লাস্টিকের কণা প্রবেশ করছে তা হয়তো অজানা। sciencedirect.com এর তথ্যানুযায়ী ঢাকা শহরের প্রতি ঘনমিটারে 20 থেকে 100টি মাইক্রোপ্লাস্টিকের কণা বিদ্যমান। পরিশেষে বলতে চাই একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দল থেকে দ্বিতীয় বিতর্কিক হাফসা মারিয়াম সোহাকে ডেকে নিচ্ছি। বক্তব্য উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট। প্রযুক্তি আজ টপ টু বটম ছড়িয়ে গেছে প্রায়, এটা ছাড়া এখন কারোর চলার নেই উপায়। সত্য প্রচার করবে বেশি, মিথ্যে যাবে বাদ, প্রযুক্তি হোক সবার জন্য শুদ্ধ আশীর্বাদ। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ। প্রথমে আমাদের প্রতিপক্ষ দলের কিছু যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি। আমার প্রতিপক্ষ দল বলে গেলেন প্রতি বছর পরিবেশ দূষণের কারণে নানা মানুষ মারা যায়, কিন্তু বিচারক মণ্ডলী বিশ্বে পরিবেশ দূষণের ফলে মানুষ মারা যেতে ঠিক, কিন্তু তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইসরায়েল এবং ফিলিস্তিন ভিতরে আরও মানুষ বেশি মারা যায়। আমার দলের প্রথম বক্তা বিতর্কে বিষয়টিকে সুন্দরভাবে সংজ্ঞায়ন করে গেছেন। আমি দ্বিতীয় বক্তা হিসেবে কিছু তথ্য যুক্তি প্রয়োগ এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে এটি প্রমাণ করে দিয়ে যাবে যে কেন পরিবেশ দূষণ রোধ নয়, তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হবে একবিংশ শতাব্দীর জন্য প্রধান চ্যালেঞ্জ। বিজ্ঞ বিচারক মণ্ডলী বাংলাদেশ পুলিশের IGP সম্প্রতি ইন্টারপোল এর এক সম্মেলনে বলেছেন বর্তমানে প্রযুক্তিগত অপরাধ বাড়ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এই পুলিশকে আরও আধুনিক এবং প্রযুক্তিজ্ঞান সম্পন্ন হতে হবে। তথ্যসূত্র CNN। বিজ্ঞ বিচার মণ্ডলী ICT মন্ত্রণালয়ের সিনিয়র সচিব NM জিয়াউল আলম স্যারকে এক গবেষণার প্রেজেন্টেশন করার সুযোগ দিয়েছিল। সেখানে ভবিষ্যৎ পোশাক শিল্প কেমন হতে চলছে তার ধারণা দেওয়া হয়, যা বিশ্বের অনেক দেশ অলরেডি শুরু করে দিয়েছেন। 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে পোশাকের প্রোটোটাইপ প্রিন্ট করা হয়। সুইচের মাধ্যমে একই পোশাক বিভিন্ন রং এবং ডিজাইনের পরিবর্তন এবং ডিটারজেন্ট ছাড়াই পরিষ্কার করা হয় পোশাক। বিজ্ঞ বিচার মণ্ডলী আমরা আমাদের মোট আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক থেকে। যদি আমরা প্রযুক্তি উন্নত করতে না পারি, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলতে পারি, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে এই খাত আমাদের একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। আমাদের অর্থনীতিতে বিরাট ধস হয়ে পড়বে। বিজ্ঞ বিচার মণ্ডলী আমাদের অবস্থা হবে সেই নোকিয়া মোবাইল ফোনের মতো, যারা পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে না চলার কারণে কালের গর্ভে হারিয়ে গেছেন। তাদের জায়গা করে নিয়েছে স্মার্টফোন এবং আইফোনের মতো উন্নত সম্পন্ন প্রযুক্তিগুলো। প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন দেশ কীভাবে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে তার একটা আন্তর্জাতিক চিত্র তুলে ধরা যাক। বিশ্বব্যাংক রিপোর্ট অনুযায়ী গত 30 বছরে চীনের 80 কোটি মানুষ যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করতো, তারা দারিদ্র্য সীমা থেকে বের করে নিচ্ছে। শুধু চীন নয়, তারা অন্যান্য দেশের পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে। তথ্যসূত্র www.risingbd.com। আমরা যদি প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন হতে পারি, তাহলে আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো, উন্নত বিশ্বের সাথে জ্ঞান মিলিয়ে চলতে পারবো। ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। পক্ষ দল থেকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ডেকে নিচ্ছি ক্যাডেট শরীফকে। সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। শুরু করছি প্রতিপক্ষ দলের প্রথম বক্তার একটি যুক্তি খণ্ডনের মাধ্যমে। বিজ্ঞ প্রতিপক্ষ বলে গেলেন মানুষ এমন কিছু কাজ করে যা পরিবেশের জন্য অসহনীয় হয়ে পড়ে, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ আজ কি আপনি পারবেন আপনার বিলাসবহুল জীবন ছেড়ে যানবাহনের বদলে পায়ে হেঁটে যাতায়াত করতে? বিজ্ঞ প্রতিপক্ষ আজ কি পারবেন সভ্যতার ক্রমবিকাশকে থামিয়ে দিয়ে কম্পিউটার কিংবা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে? কেননা এসব ইলেকট্রনিক বর্জ্য বা বর্জ্য মাটিতে মিশে যায় না, যা পরিবেশের ক্ষতি করে চলেছে। বিজ্ঞ প্রতিপক্ষ আজ কখনোই মানুষ তার বিলাসবহুল জীবন ছেড়ে তার মানসিকতাকে পরিবর্তন করতে পারবে না এবং পরিবেশকে দূষিত করেই যাবে। বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন যুদ্ধ বিগ্রহের কারণে বিশ্বব্যাপী ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে,
কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন বিশ্বজুড়ে যে যুদ্ধগুলো চলমান তা কিছু নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ এবং এর প্রভাব কিন্তু বিশ্বব্যাপী নয়। কিন্তু পরিবেশ দূষণের যে প্রভাব, পরিবেশ দূষণের কারণে আজ গোটা বিশ্বের মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর প্রভাব কিন্তু আজ বিশ্বের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে। এবং বিজ্ঞ প্রতিপক্ষ আরও লক্ষ্য করুন, মানুষ তো কেবল তখনই যুদ্ধ বিগ্রহ করতে পারবে যখন কিনা তার শারীরিক অস্তিত্ব থাকবে। আজ পরিবেশ দূষণের কারণে মানুষের শারীরিক অস্তিত্ব হুমকির সম্মুখীন, যখন কিনা আজ বিশ্বের প্রতিটি আনাচে কানাচে ধুকে ধুকে মানুষ মরছে কেবল পরিবেশ দূষণের কারণে, তখন আপনি কিভাবে মানুষকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করার স্বপ্ন দেখছেন তা আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। বিজ্ঞ প্রতিপক্ষ 10 জানুয়ারি 2024 প্রথম আলোর তথ্য মতে ইউরোপিয়ান ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের গবেষণা মতে 1 লক্ষ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতর সময় ছিল 2023 সাল। বিজ্ঞ প্রতিপক্ষ হ্যাঁ ঠিকই শুনেছেন, বিগত 1 লক্ষ বছরের মধ্যে ইতিহাসের সবচেয়ে উষ্ণতম সময়কাল ছিল 2023 সাল। আজ আমরা এমন এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে আপনারা কিভাবে পরিবেশ দূষণ রোধকে একবিংশ শতাব্দীর সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ হিসেবে অস্বীকার করলেন তা আমরা কোনোভাবে বুঝে উঠতে পারলাম না। বিজ্ঞ প্রতিপক্ষ এবার জনসংখ্যার দিকে আলোকপাত করা যাক। 1950 সালে যেখানে গোটা বিশ্বের জনসংখ্যা ছিল 2.5 বিলিয়ন, তা আজকের দিনে এসে দাঁড়িয়েছে 8.1 বিলিয়নে এবং 2100 সালের মধ্যে এ সংখ্যা 10.4 বিলিয়ন ছাড়িয়ে যাবে। তথ্যসূত্র worldometer.com। সময়ের সাথে সাথে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য আমাদের বাসস্থান নিশ্চিত করতে হচ্ছে এবং তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য আমরা সবুজ বনভূমি ধ্বংস করছি। বিজ্ঞ প্রতিপক্ষ 1990 থেকে 2020 সালের মধ্যে গোটা বিশ্বব্যাপী 420 মিলিয়ন পরিমাণ হেক্টর বনভূমি ধ্বংস করা হয়েছে, যা কিনা পার্শ্ববর্তী দেশ ভারতেরও প্রায় 1.5 গুণ বেশি। তথ্যসূত্র জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বিজ্ঞ প্রতিপক্ষ একদিকে যেমন জমিতে কীটনাশক ব্যবহার না করলে লাখো মানুষ খাদ্য অনিরাপত্তায় ভুগবে, অন্যদিকে এসব ব্যবহারের ফলে কিন্তু আজ আমাদের পরিবেশের অবাধ ক্ষতি সাধিত হচ্ছে। আর তাই তুলনা যখন খাদ্য বনাম পরিবেশ, তখন মানুষ খাদ্যকে প্রাধান্য দিয়ে পরিবেশকে দূষিত করে চলেছে। এত কিছুর পরেও যখন 2100 সালের মধ্যে গোটা বিশ্বের জনসংখ্যা আরও 230 কোটি বেড়ে যাবে, তখন এই অতিরিক্ত জনসংখ্যার ফলে বিশ্বব্যাপী যে হারে পরিবেশ দূষিত হবে তা আপনি কিভাবে প্রতিরোধ করবেন? আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। পরিশেষে বলতে চাই, একবিংশ শতাব্দীতে আরও অসংখ্য চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কেন আজকের বিতর্কে আমরা পরিবেশ দূষণ রোধকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে বলছি। বিজ্ঞ প্রতিপক্ষ লক্ষ্য করুন, জনসংখ্যার বৃদ্ধি পরিবেশের জন্য ক্ষতিকর হওয়া সত্ত্বেও বৈশ্বিক জনসংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আর এত সব তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আজকের বিতর্কের মঞ্চে আমরা জোর গলায় দাবি জানিয়ে যাচ্ছি একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ। ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক অহিদা তাইফা নূরকে ডেকে নিচ্ছি বক্তব্য উপস্থাপনের জন্য। তিনি সময় পাবেন 6 মিনিট। অতীতে বলা হতো নলেজ ইজ পাওয়ার, বর্তমানে বলা হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্ব যখন উন্নত প্রযুক্তি প্রস্তুতকরণ ও রপ্তানি নিয়ে প্রতিযোগিতা করছে, কাজ করছে ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্টারনেট অফ থিংস, অগমেন্টেড রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্সের মতো প্রযুক্তি নিয়ে, প্রযুক্তির এমন উৎকর্ষতার যুগে এসে আমার বিজ্ঞ প্রতিপক্ষ যখন বলেন একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ, তখন বিতর্কের বিপক্ষে অবস্থান করা ছাড়া আমার যে আর কোনো উপায় থাকে না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আজকে বিতর্কের বিষয়টি যথাযথভাবে অনুধাবন করতে পারেননি। তারা বারবার আমাদের পরিবেশ দূষণের কারণ ফলাফল বর্ণনা করে যাচ্ছেন, কিন্তু কিভাবে তা একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ তার কোনো কারণ তারা দেখিয়ে যেতে পারেননি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ বলে গিয়েছেন যে প্রতি বছর 70 লক্ষ মানুষের মৃত্যুর কথা, কিন্তু তিনি তার কোনো তথ্যসূত্র দিয়ে যেতে পারেননি। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিশ্বব্যাংকের তথ্য মতে বিশ্বের হতদরিদ্র দেশ যেমন কঙ্গো, লাইবেরিয়া, জিম্বাবুয়ে, ইরিত্রিয়া, বুরুন্ডি প্রভৃতি দেশগুলোর দারিদ্রতার মূল কারণ এবং পিছিয়ে পড়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন কর্মসংস্থানের অভাব, তথ্য প্রযুক্তিগত জ্ঞানের অভাব এবং দুর্নীতিকে, যার কারণে তাদের জিডিপি সর্বনিম্ন আর মাথাপিছু আয় নেই বললেই চলে। এই দেশগুলোর কোনটারই জিডিপি পার ক্যাপিটা $400 বেশি নয়। অথচ জাতিসংঘের UNFPA এর প্রতিবেদন অনুযায়ী এই দেশগুলোর বেশিরভাগগুলোতে পর্যাপ্ত বনভূমি রয়েছে। জিম্বাবুয়ে ও বুরুন্ডিকে বন্য জীবজন্তুর জন্য বিখ্যাত আবাসস্থল বলা হয়। বুরুন্ডির উদ্ভিদজগৎকে পূর্ব আফ্রিকার গুল্মভূমি হিসেবে চিহ্নিত করা হয়। সিয়েরা লিওনে রয়েছে পৃথিবীর 3য় বৃহত্তম প্রাকৃতিক হারবার। দক্ষিণ আফ্রিকার মহাদেশকে এশিয়ার বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এইসব দেশে তো পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, তাদের চাষযোগ্য জন্য যথাযথ ভূমিও রয়েছে। তাছাড়া এইসব দেশের পরিবেশ দূষণের হারও তো সর্বনিম্ন। আমার বিজ্ঞ প্রতিপক্ষের কথাই যদি মানি, তাহলে তো তারা একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ অতিক্রম করেই ফেলেছে। তাহলে তারা কেন আজ বিশ্বের হতদরিদ্র দেশ? বিজ্ঞ বিচারক মণ্ডলী, কেন তারা একবিংশ শতাব্দীর উন্নত দেশের তালিকায় পিছনের দিক থেকে শীর্ষ অবস্থান করছে? আশা করছি বিজ্ঞ প্রতিপক্ষ প্রশ্নটির সদুত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের মাথায় লবণ রেখে চীন এখন বড়ই খাচ্ছে। তারা
আমাদের দেশের চট্টগ্রামে চায়না অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। এটা এক প্রকার নব্য উপনিবেশবাদ। তারা আমাদের দেশের 730 একর জমির উপর 371টি শিল্প কারখানা প্রতিষ্ঠা করেছে। এখানে মূলত গ্রিন ওয়াশিং করা হচ্ছে বিজ্ঞ বিচারক মণ্ডলী। তারা আমাদের গ্রিন ওয়াশিংয়ের মাধ্যমে একদিকে তারা আমাদের দেশের পরিবেশ দূষিত করছে, অন্যদিকে লভ্যাংশের 70% নিয়ে গিয়ে তারা তাদের দেশের উন্নতি করছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা নিজেরাই পরিবেশ দূষণ রোধ করার কথা বলছি, আবার আমরা নিজেরাই চায়নাকে আমাদের পরিবেশ দূষণ করার সুযোগ তৈরি করে দিচ্ছি। কেন এমন করছি? আশা করছি বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুরা প্রশ্নটি সদুত্তর দিয়ে যাবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী বলে গিয়েছিলেন যে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষাই হতে পারে অন্যতম হাতিয়ার। তথ্য প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। আমাদের শুধুমাত্র বাংলাদেশের নতুন কারিকুলাম নয় বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমানে সারা বিশ্বে তথ্য প্রযুক্তিগত জ্ঞান লাভকে প্রধান ভূমিকা এবং প্রধান চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। সেই জায়গায় আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলছেন 21 শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ। কি হাস্যকর না? বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমানে বাংলাদেশের মোট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা কর্মক্ষম জনগণ রয়েছে 65.3%। এই বিপুল সংখ্যক কর্মক্ষম জনগণ থাকা সত্ত্বেও আমরা তাদের কাজে লাগাতে পারছি না বিজ্ঞ বিচারক মণ্ডলী। তার কারণ আমাদের কর্মসংস্থানের অভাব, আমাদের দক্ষ জনবলের অভাব। অথচ চীন যুক্তরাষ্ট্রের মতো দেশ কিন্তু এই কর্মক্ষম জনগণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে আজ উন্নত বিশ্বের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আমরা কেন পারছি না? তাই বিজ্ঞ বিচারক মণ্ডলী, সবার আগে দরকার আমাদের তথ্য প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হয়ে দক্ষতা এবং উৎকর্ষতা অর্জনের মাধ্যমে 21 শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ মোকাবেলা করা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমান যুগ তথ্য শিল্প বিপ্লবের যুগ, যার মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে AI। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে যুক্তি খণ্ডনের পালা। পক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য আসছেন অতিরিক্ত বিতার্কিক ক্যাডেট শামস। সময় পাবেন 3 মিনিট। ধন্যবাদ আজকে যুক্তি খণ্ডনের পর্বে আমাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ আজকে আমাদের করা 4টি প্রশ্নের একটিরও উত্তর দিয়ে যেতে পারেননি। এরপরে বলতে চাই, প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন পরিবেশ দূষণ আমাদের একটি অন্যতম চ্যালেঞ্জ, কিন্তু তৃতীয় বক্তা সে ঠিকই বললেন পরিবেশ দূষণ কোনো চ্যালেঞ্জই নয়। তাহলে কি তাদের পারস্পরিক বক্তব্যের মধ্যেই বিরোধিতা দেখা যাচ্ছে না বিজ্ঞ প্রতিপক্ষ? এরপরে আমরা দেখতে পাই পরিবেশ বান্ধব শিল্পায়ন যতটা বলা সহজ, তা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে কয়টি রাষ্ট্র? মাত্র অল্প কয়েকটি দেশ এই ভূমিকা পালন করলেও তা পুরো বিশ্বের মধ্যে কখনোই ভূমিকা রাখতে পারে না। কারণ হলো 1, প্রযুক্তিগুলোর উন্নয়ন ও বাজারজাতকরণে বিশাল পরিমাণ অর্থ এবং সময় দরকার। 2, প্রযুক্তিগুলো অনেক বেশি ব্যয়বহুল, যার জন্য আপনার অর্থনৈতিক উন্নয়ন দরকার, যার জন্য আপনি আবারও সেই পরিবেশকেই দূষিত করে একটি চক্রের মধ্যেই পড়ে যাচ্ছেন। এবং 3, পরিবেশ বান্ধব পণ্য এবং পরিষেবাগুলোর জন্য বাজারের চাহিদা যথেষ্ট নয়। এতেই সুস্পষ্ট হয় যে আপনাদের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। বিশেষ দ্রষ্টব্য নরওয়ে কিংবা সুইডেন, আপনারা যে বলে গেলেন সেগুলো বৈশ্বিক উষ্ণায়নের ফলে তাদের উপকার হচ্ছে। আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, কেননা বরফ গলার ফলে যেসব জীবাণু আবিষ্কৃত হচ্ছে সেগুলো যে করোনার মতো আরও কত নতুন নতুন রোগ আনবে না, তার কি নিশ্চয়তা রয়েছে বিজ্ঞ প্রতিপক্ষ? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা বললেন যুদ্ধের জন্য মানুষের প্রাণ যেতেই পারে, তাহলে তো আপনার মানবিকতা নিয়েই প্রশ্ন উঠছে বিজ্ঞ প্রতিপক্ষ। আইসিটির মাধ্যমে কেবলমাত্র মানবজাতি উন্নয়ন সাধিত হচ্ছে। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা বলছি পরিবেশ দূষণের কারণে পুরো মানব জাতি বিলুপ্ত হয়ে যাবে। আর যদি মানব জাতি বিলুপ্ত হয়ে যায় তাহলে আইসিটি সামগ্রী কে ব্যবহার করবে? কে তাদের জীবনযাপনে উন্নতি সাধন করবে বিজ্ঞ প্রতিপক্ষ? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা বললেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নাকি আতশবাজি ফোড়ানো হয়নি, তবে এটি বিক্ষিপ্ত ঘটনা মাত্র। কেননা বিবিসি কিংবা CNN এর তথ্য মতে পুরো বিশ্বে যতখানি আতশবাজি ফোড়ানো হয়েছে তা আমাদের পুরো CO2 এমিশনকে বাড়িয়ে দিয়েছে প্রায় 2% কেবলমাত্র সেই দিনের জন্য। এছাড়াও আতশবাজির শব্দের লেভেল বেড়ে যাওয়ার কারণে statistics.com থেকে তথ্য এসেছে সেদিনের শব্দের মাত্রা ছিল প্রায় 70 ডেসিবল, যেখানে আমরা শুনি 40 ডেসিবলের সাধারণ শব্দ। 70 ডেসিবলের মাত্রা কিভাবে আমরা নিজেরা শুনতে পারবো বিজ্ঞ প্রতিপক্ষ? বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা দ্বিতীয় বক্তার প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি। আপনারা বললেন বাংলাদেশের সাইবার নিরাপত্তা দুর্বল, তাহলে তো আপনারা নিজেরাই উত্তর দিয়ে গেলেন বাংলাদেশ থেকে কেন চুরি হবে না বিজ্ঞ প্রতিপক্ষ? বাংলাদেশ থেকে তো অবশ্যই চুরি হবে। আপনি যদি নিজের দরজা খোলা রেখে বলে যান আমার ঘর থেকে কিছু চুরি করবে না, তাহলে কে চুরি করবে না আপনার ঘর থেকে বিজ্ঞ প্রতিপক্ষ? এছাড়া বিজ্ঞ প্রতিপক্ষ বলেই যেতে হচ্ছে আমাদের দলগত অবস্থানের ভিত্তিতে আজকে আমরা 3টি জিনিস প্রমাণ করে গেছি। 1, পরিবেশ দূষণের কারণগুলো ছিল বহুমাত্রিক এবং অনেক গভীর। 2, এর প্রভাব নির্দিষ্ট স্থান, জাতি কিংবা সম্প্রদায় কেন্দ্র করে নেয় বরং ধ্বংসাত্মক। এবং 3, সমাধানের জন্য প্রয়োজন যে সকল টেকসই পদক্ষেপ গ্রহণ তা আমরা নিতে পারছি না বিজ্ঞ প্রতিপক্ষ। আমরা বলে যাচ্ছি এইসব প্রভাব আজকে আমাদের কারণ এবং সমস্যা, এই 2টি শব্দকে হয়তো আপনারা চিহ্নিত করতে ভুল করেছেন। কেননা একটি কারণ কখনো প্রধান সমস্যা হতে পারে না, বরং সমস্যা আমরা তাকেই বলছি যখন অনেকগুলো কারণ মিলে আমাদের ক্ষতি সাধন করছে। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য আসবেন অহিদা তাইফা নূর। সময় পাবেন 3 মিনিট।
ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আবার সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা একবারও বলে যাননি যে তারা পরিবেশ দূষণটাকে কিভাবে মোকাবেলা করবেন। পরিবেশ দূষণটাকে কি তারা দাকুড়াল নিয়ে মোকাবেলা করবেন, নাকি প্রযুক্তির কল্যাণের মাধ্যমে তারা পরিবেশ দূষণটাকে রোধ করতে পারবেন? বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বাংলাদেশের বিশ্বের বিভিন্ন স্থানে পানির কারণে বদ্ধ হয়ে যাওয়ার কথা বলেছেন, কিন্তু বর্তমানে আমাদের প্রযুক্তি কল্যাণের ফলে জলাবদ্ধতা সহিষ্ণু বৃদ্ধান 85 রয়েছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা বলেছিলাম যে আমাদের যুদ্ধে যে পরিমাণ মানুষ নিহত হয় পরিবেশ দূষণের থেকে তা অনেক বেশি, এবং আমরা তারা তা বুঝতে না পেরে বলছেন যে আমরা মানবিকতার বিষয়টিকে নাকি বলেছি আর আমাদেরকে মানবিকতাহীন বলে গেলেন। বিজ্ঞ বিচারক মণ্ডলী, পরিবেশ দূষণ আপনি কিভাবে মোকাবিলা করবেন? তথ্য প্রযুক্তি দিয়েই তো। আর সেই জায়গায় আপনি কিনা বলছেন যে পরিবেশ দূষণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তথ্য প্রযুক্তিগত জ্ঞানকে কোনো চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমান যুগ চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, যার মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি, রোবোটিক্সের মতো প্রযুক্তিকে। যদি আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে এখন ব্যস্ত সারা বিশ্বের গত বছর 50% রোবটই ছিল জাপানের তৈরি। বর্তমানে বিশ্বের বৃহত্তম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রি আছে চীনে। যদি বিজ্ঞ বিচারক মণ্ডলী 21 শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধই হয়, তাহলে কেন চতুর্থ শিল্প বিপ্লবের মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও তথ্য প্রযুক্তিকে, কেন আজ বিশ্বের উন্নত দেশগুলো এইসব প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের জন্য ব্যস্ত? বিজ্ঞ বিচারক মণ্ডলী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই জাপানি কিন্তু ছিল বিধ্বস্ত এক দেশ, কিন্তু দূষণকে তারা চ্যালেঞ্জ হিসেবে নয় মোকাবেলা করেছে সচেতনতা ও দেশপ্রেম নিয়ে। সচেতনতা দিয়েই যাকে সমাধান করা যায়, তারা যদি তাকে 21 শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ বলেন, তাহলে তো বিজ্ঞ বিচারক মণ্ডলী এটা রীতিমতো অযৌক্তিক। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা তখনই বহির্বিশ্বকে চোখ রাঙাতে পারবো যখন আমরা নিজেদের উন্নত প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারবো, নিজেদের অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবো। তখনই কিন্তু COP21 সিদ্ধান্ত অনুযায়ী চীন যুক্তরাষ্ট্র আমাদের কার্বন নিঃসরণের জন্য জরিমানা করবে। ভারতে কিন্তু ঠিকই সময় গঙ্গা আর তিস্তার পানি ছাড়বে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এই সব কিছুই আজ বিজ্ঞ বিচারক মণ্ডলী, বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলো গ্রিন ইকোনমির আওতাভুক্ত হয়ে গিয়েছে। গ্রিন ইকোনমি বা সবুজ অর্থনীতির মাধ্যমে কিন্তু বর্তমানে তারা পরিবেশ দূষণকে মোকাবেলা করে তাদের অর্থনীতিকে সচ্ছল করছে, আর অর্থনৈতিক সচ্ছলতাকে তাদের উন্নতির প্রধান সহায় হিসেবে নিয়েছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, যদি তথ্য প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি নাই হতো, তাহলে কি তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারতো? তাহলে কি তারা পারতো 21 শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ তথ্য প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ দক্ষ নাগরিক গড়ে তুলতে? বিজ্ঞ বিচারক মণ্ডলী, তাই সবার আগে দরকার নিজেদের অবস্থানের উন্নয়ন করা, আর এই জন্য দরকার প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি সাধন করা। আমরা যদি তা না করি বিজ্ঞ বিচারক মণ্ডলী, তাহলে আমাদের 21 শতাব্দী তো দূরে থাক, আমাদের দ্বাবিংশ কিংবা ত্রয়োবিংশ শতাব্দীও চলে যাবে, কিন্তু আমরা কখনোই পরিবেশ দূষণ রোধ করতে পারবো না পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াতে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমি শুধু লক্ষ্মীপুর জেলা থেকে এখানে বিতর্ক করতে এসেছি। লক্ষ্মীপুর কিন্তু একটি নদী ভাঙন প্রবণ এলাকা, কিন্তু এখানে রামগতি কমলনগরের যেই জায়গায় গত কয়েক বছর আগেও মানুষ নদী ভাঙনে কবলে পেরে এলাকা ছাড়তে হয়েছিল, আজ সেখানে তার নতুন জায়গায় নদী ভাঙনের পূর্বাভাস পেয়ে সেখানে আগের নতুন জায়গায় পুনর্বাসনের ফলেই কিন্তু তারা এই ক্ষেত্রে নিজেদেরকে বাঁচাতে পেরেছে। পাশাপাশি এখন বর্তমানে প্রযুক্তির ব্যবহারে আমাদের মাদার অফ হিউম্যানিটি আমাদের 12 কিলোমিটার বাঁধ নির্মাণ করে লক্ষ্মীপুর জেলাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তাই তথ্য প্রযুক্তিগত জ্ঞান সমৃদ্ধ 21 শতাব্দী আমাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। যুক্তিতর্কের উপস্থাপনা এবং যুক্তি খণ্ডন শেষ, এবারে বিচারকের প্রশ্নের পালা। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দের মধ্যে থেকে শ্রদ্ধেয় বিচারক জনাব আ.ন.ম ফাইজুল হক জুরিক উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন এবং উভয় দল থেকে নির্বাচিত একজন বিতর্কী সেই প্রশ্নের উত্তর প্রদানের জন্য 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্কতার সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আজকের এই বিতর্কের পর্বে আমরা বিষয়ের পক্ষে যারা বলেছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজের কাছে আমার যে প্রশ্ন রয়েছে সে প্রশ্নটি হচ্ছে, আজকের বিতর্কে কিন্তু বিতর্কটি হচ্ছে মূল জায়গা হচ্ছে প্রধান 21 শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ পরিবেশ দূষণ। এছাড়া আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কেন পরিবেশ দূষণ প্রধান চ্যালেঞ্জ? কেন করোনা ভাইরাস কিংবা নিপা ভাইরাসের মতো আরও নতুন কোনো ভাইরাস পৃথিবীতে আক্রমণ করতে পারে কিংবা উদ্ভূত হতে পারে? সেই ভাইরাসের আক্রমণের ফলে বিশ্বের প্রায় 3 ভাগের 2 ভাগ মানুষ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কিংবা খাদ্য সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিশ্বের নানা প্রান্তে মানুষজন যে নিজেদের মধ্যে যুদ্ধছে, লড়ছে খাদ্যের জন্য। আজকে বৈশ্বিক আগ্রাসনের প্রেক্ষাপটে ফিলিস্তিনে এই অবস্থা, আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনে এই অবস্থা, এবং এআইয়ের উন্নতির কারণে বিশ্বে অন্য ধরনের একটা যুদ্ধের সূচনা হয়েছে, আগ্রাসনের সূচনা হয়েছে। এই যে অন্যতম যতগুলো
সমস্যার কথা আমি বিশ্বে বললাম, সেই সমস্যাগুলো ছাপিয়ে আপনারা বলছেন পরিবেশ হচ্ছে প্রধান সমস্যা। কেন ওই সমস্যাগুলো আসলে প্রধান সমস্যা নয়? ধন্যবাদ শ্রদ্ধেয় বিচারক আমাকে প্রশ্নটি করার জন্য। প্রশ্নটি ছিল একবিংশ শতাব্দীর বাকি সব সমস্যাকে ছাপিয়ে কেন পরিবেশ দূষণকেই আমরা প্রধান সমস্যা বলছি বা প্রধান চ্যালেঞ্জ বলছি। প্রথমেই আপনার প্রশ্নে ছিল করোনা ভাইরাস নিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে গত 12ই জানুয়ারি 2024 পর্যন্ত করোনার ফলে মোট মৃত্যু সংখ্যা 70,56,018 জন। কিন্তু গত এক বছরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন কার্ডিওভাস্কুলার রোগ তথা হৃৎপিণ্ডের রোগে, যার সংখ্যা প্রায় 17.9 লাখ। করোনার মতো বৈশ্বিক মহামারী 50 থেকে 100 বছরে একবার আক্রমণ করে যে পরিমাণ জীবন কেড়ে নেয় তার প্রায় 2.5 গুণ জীবন হারায় মানুষ কার্ডিওভাস্কুলার রোগে। বিশেষজ্ঞদের মতে কার্ডিওভাস্কুলার রোগের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পরিবেশ দূষণের নাম। নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন গ্যাস, পার্টিকুলার ম্যাটার এসব পরিবেশ দূষণের জন্য দায়ী। অর্থাৎ করোনা ভাইরাসের মতো যত মহামারী আছে তার চেয়ে পরিবেশ দূষণ অনেক বেশি ধ্বংসাত্মক। তাছাড়া পরিবেশ দূষণের কারণে বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিভিন্ন মেরু অঞ্চলে যে বরফ গলে যাচ্ছে, তার ফলে নতুন নতুন যে জীবাণু আবিষ্কৃত হচ্ছে, সেগুলো যে আমাদের করোনা মহামারীর মতো আরও নিত্য নতুন বিভিন্ন রোগ সৃষ্টি করবে, তা তো পরিবেশ দূষণেরই ফল। নিজেদের জীবনকে চালিত করতে, জীবনের যে চাহিদাগুলো সেগুলোকে চালিত করতে যাই করি না কেন পরিবেশ দূষণ হবে। যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে দরিদ্র মানুষ পরিবেশ দূষণ করছে। যেখানে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে পরিবেশ নিয়ে সচেতনতা আসলে অনেক দূরের বিষয়। আগে মানুষ তার দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করবে, তারপর মানুষ সচেতন হবে। অর্থাৎ বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারছি, কিন্তু পরিবেশ দূষণকে আমরা সমাধান করতে পারছি না। এরপর যুদ্ধ বিগ্রহের যে বিষয়টি ছিল, যুদ্ধ বিগ্রহ সৃষ্টি শুরু থেকে ছিল। মানবের সহজাত প্রবৃত্তি হলো যে সে সাম্রাজ্য দখল করতে চায়। বিগত 100 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এমন কোনো দশক পাবো না যেখানে যুদ্ধ অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ যুদ্ধের ফলেও ক্ষয়ক্ষতির যে চূড়ান্ত ক্ষয়ক্ষতি, সেটা ওই পরিবেশ দূষণই, যা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে এখন আমরা জাপানের মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু বাকি যে সমস্যা, দারিদ্র দূরীকরণ, খাদ্য নিরাপত্তা, এগুলো জাপানিদের মধ্যে কাটিয়ে উঠেছে এবং আমাদের কাছে উন্নয়নের রোল মডেল। তাই আমরা বলছি পরিবেশ দূষণ হলো একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ, যা মানব সভ্যতার অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। ধন্যবাদ। এবার বিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, পক্ষ দলের বক্তাকে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটির উত্তর তারা সামলেছেন এই বলে যে অধিকাংশ বিশ্বের বড় বড় সমস্যার পিছনেই রয়েছে কারণ যেটা পরিবেশগত, আর দু একটার পিছনে কারণ যদি পরিবেশগত নাও থাকে, প্রধান যেহেতু বলেছি, যদি শতকরা হিসাব করি 100 ভাগের মধ্যে 70 থেকে 80 ভাগ সমস্যার প্রধানতম কারণ হচ্ছে পরিবেশ থেকে উদ্ভূত। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন প্রধান চ্যালেঞ্জ নয় পরিবেশ দূষণ, প্রযুক্তিগত সমস্যা থেকে উদ্ভূত সমস্যাই হচ্ছে আপনাদের প্রধান চ্যালেঞ্জ বা অন্যান্য সমস্যাগুলোকে এতক্ষণ ধরে যেটা আপনারা ডিফাইন কিংবা নির্দিষ্ট করার চেষ্টা করেছেন। তাহলে এই যে 70 থেকে 75 ভাগ সমস্যার পিছনে পরিবেশ দায়ী তারা বলছে পরিবেশগত, আপনারা বলছেন প্রযুক্তিগত উদ্ভূত সমস্যা, তাহলে সেটার পিছনে আপনারা কত % যুক্তি দাঁড় করাতে পারবেন? সেটি যদি 50-এর বেশি হয় কিংবা 60-এর বেশি হয়, তাহলে ভাববো যে প্রযুক্তিগত বা অন্য সমস্যাই হচ্ছে প্রধানতম সমস্যা। সেটা কি আপনারা দাঁড় করাবেন? এখন অন্য কোন সমস্যাকে আপনারা বেশি ডিফাইন করবেন? ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে আবার সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ পরিবেশ দূষণের বিভিন্ন চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবেন সেগুলোর কথা কিন্তু বলে যাননি। আমরা পরিবেশ দূষণটা মোকাবেলা করার জন্য আমাদের সবার আগে দরকার অর্থনৈতিক সচ্ছলতা, আর আমরা সেই অর্থনৈতিক সচ্ছলতাটাকে একবিংশ শতাব্দীতে অর্জন করতে হলে আমাদের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি করা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ থেকে 20 বছর আগেও আমাদের চাষযোগ্য জমির পরিমাণ কিন্তু অনেক কম ছিল, কিন্তু বর্তমানে প্রযুক্তির উন্নতির ফলে আমরা কিন্তু আমাদের দেশি আম শেষ হয়ে গেলে তখন শুধু আমরা রাজশাহীর আম পেতাম, কিন্তু বর্তমানে আমাদের প্রযুক্তির উন্নতির কারণে আমরা কিন্তু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে আমরা আম্রপালি, হাড়িয়া ভাঙ্গা, ল্যাংড়া সহ আরও নানা প্রজাতির আম পাচ্ছি। শুধু এটা কিন্তু আমের ক্ষেত্রে নয়, শুধু আমাদের বিভিন্ন সবজি, বিভিন্ন ফসল উৎপাদন সকল ক্ষেত্রে কিন্তু আমরা বর্তমানে এই পদ্ধতিটা দেখতে পাচ্ছি। আমরা এখন কিন্তু সৃজন নির্ভরতায় নেই, আমরা এখন সারা বছর যে কোনো
কোনো ধরনের ফসল পেতে পারছি। তাছাড়া টিস্যু কালচার প্রযুক্তির কল্যাণে এখন আমাদের উদ্ভিদের বিলুপ্তির সম্ভাবনাও নেই বললেই চলে। যে কোনো অঙ্গ হতে আমরা নতুন বংশধর সৃষ্টি করতে পারছি। আমাদের যেমন এখন আমাদের তাই বিজ্ঞ বিচারক মণ্ডলী শুধু এই ক্ষেত্রে নয়, আমাদের শব্দ দূষণও কিন্তু আমরা এক্ষেত্রে হেডলাইট অটোমেটেড হেডলাইট অন ব্যবহার করে রোধ করতে পারছি। তাহলে বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাদের এই যে সবগুলো ক্ষেত্র, এগুলো কিন্তু পরিবেশ দূষণকে আমরা রোধ করছি আমাদের তথ্য প্রযুক্তি দিয়ে। তথ্য প্রযুক্তিগত জ্ঞানের কল্যাণের মাধ্যমে কিন্তু আমরা বর্তমানে আমাদের মাটি দূষণ, পানি দূষণ এসব ক্ষেত্রগুলোকে আমরা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করছি। তাই প্রযুক্তির কল্যাণে হয়তো 21 শতাব্দীর প্রধান চ্যালেঞ্জ আমাদের এমন প্রধান চ্যালেঞ্জ তথ্য প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন দক্ষ নাগরিক সৃষ্টি হয়তো আমাদের এমন কিছু একটা উপহার দিবে যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের পরিবেশ দূষণ নিয়ে আর মাথা না ঘামিয়ে তারা প্রযুক্তিকে প্রধান গুরুত্ব দিবে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, মানে আমরা সবাই অপেক্ষা করছি ফলাফলের জন্য। ইতিমধ্যে আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ তাদের ফলাফল ব্যালটের মাধ্যমে প্রদান করেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল জানতে পারবো, কিন্তু তার আগে আজকের এই বিতর্ক প্রতিযোগিতাকে সার্বিকভাবে মূল্যায়ন করার জন্য আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় বিচারক জনাব তানভীর সালেহীন ইমনকে। আমরা জানি যে সভ্যতার স্তরে স্তরে আমরা বিভিন্ন আমাদের যে স্বপ্ন সৃষ্টি ও সম্ভাবনাগুলো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমেই নিজেদেরকে জয় করেছি। মানুষ বিজয়ী হয়েছে, বিজয়ী হবে। তো বিতর্কের যে ক্ষেত্রটি ছিল যে 21 শতাব্দীর যে প্রধান চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি আসলে কি নিয়ে হবে। তো পক্ষ দল আজকে অবস্থান নিয়েছে যে পরিবেশ দূষণ, এবং পক্ষ দল তাদের বক্তব্যের যদি আমি মূল্যায়ন করি, আমি প্রথমেই বলতে চাই যে তাদের টিম ওয়ার্কটি চমৎকার ছিল, এবং তাদের তিনজনের বক্তব্যের যে ধারাবাহিকতা, অবস্থান, তথ্য উপাত্ত সহ তাদের টিম ওয়ার্ক এবং প্রস্তুতি ভালো ছিল। এবং তারা বক্তব্যের ক্ষেত্রে স্ক্রিপ্ট দেখে পড়ার প্রবণতা কম ছিল, এটা ভালো লেগেছে। তবে মুখস্থ বলার একটা প্রচেষ্টা দু একজনের মধ্যে ছিল, এটা যদি তারা সংশোধন করতে পারে তাহলে আরও ভালো করতে পারবে। এবং পক্ষ দলের বিশেষত প্রশ্নোত্তর পর্বে তাদের দলনেতা যেভাবে আমাদের বিজ্ঞ বিচারক যে প্রশ্নটি ছুড়ে দিয়েছিলেন, সেই প্রশ্নটিকে তিনি চমৎকারভাবে তার যুক্তি দিয়ে প্রশ্নোত্তরটি প্রদান করেছেন, এটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। আর বিপক্ষ দল তারা লক্ষ্মীপুর থেকে এসেছেন, তারা চমৎকার বিতর্ক করেছেন। বিপক্ষ দলের বিশেষত দলনেতার বক্তব্য বেশ ভালো হয়েছে, কিন্তু প্রথম দুজন বক্তার বক্তব্যের ক্ষেত্রে তারা স্ক্রিপ্ট নির্ভর ছিলেন। যদি তারা স্ক্রিপ্ট নির্ভরতা পরিহার করে তাদের মধ্যে দলগত সমন্বয়টা আরেকটু ভালো হতো, আমি জানি না ফলাফল কি হবে, তাহলে আরও বেশি ভালো লাগতো। এবং পরবর্তীতে তারা তাদের বিতর্কের ক্ষেত্রে স্ক্রিপ্ট নির্ভরতাটা পরিহার করে আরও বেশি স্বতঃস্ফূর্তভাবে যদি বক্তব্য প্রদান করতে পারে তাহলে বেশ ভালো করার সম্ভাবনা রয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে পক্ষ দল আজকে বিতর্কের বিষয়টিকে যেভাবে বহুমাত্রিক, বিস্তৃত, ব্যাপক এবং বৈশ্বিক পরিপ্রেক্ষিতে যখন মূল্যায়ন করে যাচ্ছিল তারা, সেই জায়গাটিতে বিপক্ষ দলের আসলে যুক্তিগুলো অনেক বেশি আমাদের শুধুমাত্র রাষ্ট্রিক এবং আমাদের দেশিক জায়গাটিতে চলে এসেছিল। তারা বিশ্ব প্রেক্ষাপটটিকে, এটার একটা কারণ হয়েছে ওই যে স্ক্রিপ্ট তৈরি করে স্ক্রিপ্ট নির্ভর না থেকে প্রতিপক্ষ আসলে কোন বিষয়টিকে ফোকাস করছেন, এটাকে যদি তারা আরেকটু সমন্বয় করতে পারত তাহলে হয়তো বিতর্কের পরিধিটা তারা যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল বৈশ্বিক প্রেক্ষাপটে বিচরণটা বিপক্ষ দল কম করেছে। আর সামগ্রিকভাবে আমাদের নবীন প্রজন্মের বিতার্কিকরা যেভাবে বিতর্ক করেছে, আমরা অত্যন্ত আশাবাদী যে তারা তাদের উৎকর্ষতা সাধনের মাধ্যমে আমাদের যে যুক্তিবাদী সমাজ বিনির্মাণ এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নে সোনার বাংলা গড়ার যে কারিগর তারা হওয়ার জন্য তারা সঠিক পথে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি এই বিতার্কিকদের হাত ধরেই একদিন এদেশে যুক্তিবাদী সমাজ বিনির্মাণ হবে। অনেক অনেক ধন্যবাদ, সেই সঙ্গে বাংলাদেশ টেলিভিশনকে এই আয়োজনের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবারে সেই কাঙ্ক্ষিত এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত, অর্থাৎ আজকের এই প্রতিযোগিতার ফলাফল জানবার পালা। আমি ইতিমধ্যেই বলেছি আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ তাদের রায় ব্যালটের মাধ্যমে প্রদান করেছেন। আমি ব্যালটগুলো সংগ্রহ করে আনছি। সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের পক্ষে যাবে কিংবা সর্বোচ্চ সংখ্যক ব্যালট যে দলের পক্ষে থাকবে সে দলই হবে আজকের বিজয়ী দল, এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হবে। সুপ্রিয়
সুপ্রিয় দর্শক, ফলাফল আমার হাতে রয়েছে। সবুজ ব্যালটের মাধ্যমে জানতে পারবো কে হতে যাচ্ছে আজকের শ্রেষ্ঠ দল বা বিজয়ী দল, এবং লাল ব্যালটের মাধ্যমে জানা যাবে আজকের দিনের শ্রেষ্ঠ বিতর্কী কে হতে যাচ্ছে। দেরি না করে আমি তাড়াতাড়ি করে সবুজ ব্যালট এক এক করে খুলছি। আজকের এই প্রতিযোগিতায় বিচারকদের রায় অনুযায়ী, অর্থাৎ প্রথম ব্যালট অনুযায়ী, বিজয়ী দল হিসেবে মনোনীত হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। একটা ব্যালট দেখলাম, দেখা যাক দ্বিতীয় ব্যালটে একই প্রতিষ্ঠানের নাম আসে নাকি অন্যটির আসে। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। অর্থাৎ দর্শক, আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল। তারপরেও অনুষ্ঠানের নিয়ম রক্ষার্থে আমি তৃতীয় ব্যালটটিও খুলে দেখছি। আজকের তৃতীয় ব্যালট অনুযায়ী, তৃতীয় সবুজ ব্যালট অনুযায়ী আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল হয়েছে কিংবা বিজয়ী দল হয়েছে আজকের বিষয়ের পক্ষে অবলম্বন করা দল ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। অর্থাৎ দর্শক, 3-0 ব্যালটের ভিত্তিতে আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দল হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। অভিনন্দন আপনাদের। এবারে দেখে নেওয়া যাক আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক কে হতে যাচ্ছেন। আজকের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে প্রথম ব্যালটে যে নামটি মনোনীত করা হয়েছে সেটি হচ্ছে ক্যাডেট শরীফ। দর্শক, দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন আজকের বিষয়ের বিপক্ষে অবলম্বন করা দল থেকে তৃতীয় বক্তা অহিদা তাইফা নূর। অর্থাৎ দর্শক, দুটো ভিন্ন ভিন্ন নাম শ্রেষ্ঠ বিতার্কিকের ক্ষেত্রে উঠে এলো। দেখা যাক তৃতীয় ব্যালটে কার নাম থাকে। এবং তৃতীয় ব্যালট অনুযায়ী দেখতে পাচ্ছি আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন অহিদা তাইফা নূর। আজকে দুটি ব্যালট পেয়ে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ লক্ষ্মীপুর থেকে অহিদা তাইফা নূর। অনেক অনেক অভিনন্দন আপনাকে। দর্শক, এরই সাথে শেষ হলো বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক আয়োজন জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের আজকের পর্ব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।